সবাইকে আসসালামু আলাইকুম। ওই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা আলোচনা করব আত্মরক্ষা থেকে, অর্থাৎ পেনাল কোডের 96 থেকে 106 ধারা পর্যন্ত আমাদের যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বা প্রতিরক্ষার ব্যক্তিগত অধিকার যেটা রয়েছে সেটার উপর আমরা বিস্তর আলোচনা করব। তাহলে চলুন আমরা সরাসরি ক্লাসে চলে যাই। প্রথমেই আমরা ক্লাসের শিরোনামগুলো দেখে নেব। আমাদের প্রথমেই রয়েছে 96 ধারা। এখানে বলা আছে ব্যক্তিগত প্রতিরক্ষা আত্মরক্ষা করা কাজসমূহ অপরাধ নয়। 97 ধারায় রয়েছে শরীর ও সম্পত্তির বিষয়ে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার। 98 ধারায় রয়েছে অপ্রকৃতিস্থ অল্প বয়স তারপর প্রমত্ততা জনিত ব্যক্তির বিরুদ্ধেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। 99 ধারায় রয়েছে যে সকল কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করার কোনো ক্ষমতা আপনার আমার নেই, অর্থাৎ এই জিনিসটা সবচাইতে ইম্পর্টেন্ট। আমাদের আত্মরক্ষার ক্ষেত্রে এই 99 ধারাটাকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে। প্যানেল কোডের 100 ধারায় রয়েছে দেহের প্রতি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে যখন আমাদের মৃত্যু ঘটানো যাবে, অর্থাৎ আক্রমণকারীর যখন মৃত্যু ঘটানো যাবে। 101-এ রয়েছে দেহের ক্ষেত্রে মৃত্যু ব্যতীত অন্য কিছু সংগঠন আর কি। 102-এ রয়েছে দেহের প্রতি আত্মরক্ষার অধিকারের শুরু এবং শেষ। 103-এ রয়েছে সম্পত্তি রক্ষায় মৃত্যু ঘটানো যাবে কখন। 104-এ রয়েছে সম্পত্তির ক্ষেত্রে মৃত্যু ব্যতীত অন্য কিছু সংগঠন। 105-এ রয়েছে সম্পত্তির প্রতি এই অধিকার কখন শুরু হবে এবং কখন সেটি শেষ হবে। 106-এ রয়েছে এই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে নিরপরাধ ব্যক্তির প্রতিও এটি আমাদের প্রয়োগ যদি করতে হয়, সেক্ষেত্রে তার যদি সম্ভাবনা থাকে সেক্ষেত্রেও সেটি করা যাবে সেটি। তাহলে প্রথমে আমরা আসি আমাদের 96 ধারাতে। 96 ধারাতে বলছে ব্যক্তিগত প্রতিরক্ষা বা আত্মরক্ষা করা কাজসমূহ অপরাধ নয়, অর্থাৎ এই প্যানেল কোডে যেখানে যেখানে আমাদের আত্মরক্ষার বিষয়গুলো আলোচনা করা হয়েছে, এখানে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের সময় আপনি যাই করবেন না কেন সেটি আপনার অপরাধ বলে গণ্য হবে না। অর্থাৎ আপনি যা কিছু দিয়ে আঘাত করেন না কেন, যে কোনোভাবে সেটি প্রতিহত করেন না কেন, সেটি যদি এই 99 ধারার বিধান সাপেক্ষে হয়ে থাকে তবে আপনার সেটি কোনো অপরাধ হবে না। আমি আবারও বলতেছি, 96 ধারার বক্তব্য হচ্ছে এটাই, আপনার ব্যক্তিগত আত্মরক্ষায় বা প্রতিরক্ষায় যাই করেন না কেন সেটি অপরাধ বলে গণ্য হবে না। এখন প্রশ্ন আসতে পারে যে আপনার প্রতিরক্ষা বা আত্মরক্ষা দুটোকে একই জিনিস কিনা। হ্যাঁ, প্রতিরক্ষা বা ব্যক্তিগত আত্মরক্ষার যে জিনিসটা সেটা সেম জিনিস, এটার মাঝে কোনো পার্থক্য নেই। যেটা পরীক্ষাতে আসবে, পরীক্ষার প্রশ্নে আপনার যেটা লেখা থাকবে যে প্রতিরক্ষার অধিকার, আপনি পরীক্ষার ক্ষেত্রে প্রতিরক্ষার অধিকার শব্দটি ব্যবহার করবেন। যদি লেখা থাকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, তাহলে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার যে শব্দটি এটি ব্যবহার করবেন। অর্থাৎ প্রশ্নকারী যেভাবে প্রশ্ন করবে আপনি ঠিক সেভাবেই উত্তরটি দিবেন। তাহলে ব্যক্তিগত প্রতিরক্ষা বা আত্মরক্ষা করা কাজসমূহ কখনোই অপরাধ হবে না। কখন? আত্মরক্ষার অধিকার প্রয়োগের সময়। এখন আত্মরক্ষার অধিকার কি বলে বা কাকে বলে? এই জিনিসটা হচ্ছে নিজের এবং অপরের আপনার জানমাল, জান বলতে বুঝতে পারতেছেন জীবন, মাল মানে হচ্ছে সম্পত্তি, অর্থাৎ নিজের কিংবা অপরের আপনার জীবন এবং সম্পত্তি রক্ষার্থে যে অধিকারটা আপনি প্রয়োগ করতে পারেন সেটাই হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। এখানে ব্যক্তিগত অধিকার মানে শুধুমাত্র যে আপনার প্রতি আক্রমণ হলে সেই অধিকারটা আপনি প্রয়োগ করবেন, জিনিসটা এরকম না। আপনি অন্যের জন্য সেটা প্রয়োগ করতে পারবেন। এখানে ব্যক্তিগত অধিকার বলতে বোঝানো হয়েছে নিজের অধিকার, মানে আপনি কি করতে পারবেন। এখানে আপনার জন্য শুধু প্রযোজ্য জিনিসটা এরকম না, মানে খালি আপনি নিজের ক্ষতির সময় বা নিজের আক্রমণের জন্য শুধু প্রয়োগ করবেন, আসলে জিনিসটা এরকম না। আপনি অন্য জনের সেম পজিশনে অন্য জনের যদি এরকম দেখেন, তবে আপনি যদি নিজেকে আইন বলে বাধ্য মনে করেন বা আপনি নিজেকে আইন বলে সমর্থন মনে করেন, তবেই আপনি অন্যের জনের প্রতি আপনি সেই অধিকারটা প্রয়োগ করতে পারবেন। 97 ধারায় বলা আছে শরীর ও সম্পত্তির বিষয়ে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ হবে। অর্থাৎ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আমাদের কয়টা সেক্টরে প্রয়োগ হবে, অর্থাৎ দুইটা সেক্টর, একটা হচ্ছে মানুষের কি আমাদের জীবন, আর একটা হচ্ছে আমাদের সম্পত্তি, অর্থাৎ দুইটা ভাগে এটা ব্যবহার করা হবে, অর্থাৎ জীবনের ক্ষেত্রে আর হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে। তাহলে 96 এবং 97 এই দুটা দ্বারা মিলিয়ে তো আমরা এইভাবে বলতে পারি জীবন এবং সম্পত্তি রক্ষার্থে আমি যাই কিছু করি না কেন সেটাই হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। তাহলে এখন আমরা
আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের ক্ষেত্রে সংজ্ঞায় যে 96 এবং 97 আমরা ব্যবহার করে থাকি, জিনিসটা কিন্তু এইখান থেকেই মূলত সৃষ্ট, যে এই দুইটা ধারাতেই সব কিছু আছে। যেমন আত্মরক্ষার অধিকার, কাজসমূহ, তারপরে রয়েছে সেক্টর, শরীর এবং সম্পত্তি। এই কারণেই মূলত আমরা সংজ্ঞাতে 96 এবং 97 দ্বারা ব্যবহার করে থাকি। কিন্তু আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কি বোঝায় বা কাকে বলে এভাবে স্পেসিফিকলি সংজ্ঞা কিন্তু প্যানেল করে সুন্দরভাবে দেওয়া নাই। আমরা কিন্তু সবসময় পড়ে আসতেছি 96/97, কিন্তু 96/97 এর ব্যাখ্যাটা আমরা যদি একটু মনোযোগ দিয়ে শিখি বা মনে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার জিনিসটা আসলে কি। তাহলে এবার নিশ্চয়ই আপনারা ক্লিয়ার হয়েছেন যে 96 এবং 97 অনেকে ভালো জানেন, আমার চাইতেও আরও ভালো জানেন, তারপরেও দয়া করে ক্লাসটি করবেন, এটি করলে আপনার রিভিশন হবে। 98 দ্বারাই আছে অপ্রকৃতিস্থ, অল্প বয়স বা প্রমত্ততাজনিত ব্যক্তির বিরুদ্ধেও আমাদের আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। আমরা এতে পড়ে আসছি, প্যানেল কোডের এর আগে পড়ে আসছি যে আমাদের 82-83-তে পড়ে আসছি, 84-85-86 এই সাইডে কিন্তু আমরা পড়ে আসছি কি, যে আমাদের এখানে অল্প বয়সের বিষয়টা আছে, তারপর আপনার অপ্রকৃতিস্থ ব্যক্তি যারা আছে তাদের কথা আমরা পড়ে আসছি, এবং প্রমত্ততাজনিত মানে নেশাগ্রস্ত অবস্থায় যে অপরাধগুলো করে সেগুলোর বিষয়ে আমরা কিন্তু পড়ে আসছি। এই যে বিষয়গুলো আমরা পড়ে আসছি, তাদের কাজগুলো কিন্তু আইনে অপরাধ না। তাদের যে কাজগুলো, যেমন অল্প বয়স 82 এবং 83 ধারার ক্ষেত্রে যদি যান, তারা যে অপরাধটা করবে সেটা আইনে অপরাধ বলে গণ্য হবে না। তারপর আপনি 84-85 দিকে যান, ওইখানে আপনি অপ্রকৃতিস্থ ব্যক্তি বা আমাদের প্রমত্ততাজনিত যে বিষয়টা আছে এইটা পাবেন, যে তাদের ওই কাজগুলো অপরাধ বলে গণ্য করে নাই। এখন আইন যেখানে তাদেরকে মাফ করে দিছে, তাহলে আপনি আবার তার বিরুদ্ধে ব্যক্তিগত অধিকার প্রয়োগ করবেন কিভাবে? এইটাই মূলত 98 দ্বারাই আপনাকে স্পষ্টভাবে ক্লিয়ার করে দিছে যে আইনে তাদেরকে নিরপরাধ ঘোষণা করলেও আপনি তাদের প্রতি অধিকারটা প্রয়োগ করতে পারবেন, কেননা আপনার নিজের জীবন বা অন্যজনের জীবন আপনার কাছে সেটার মূল্য আছে। যেমন ধরেন আমি উদাহরণ দিই, অল্প বয়সের একটা বাচ্চা, যেমন ধরেন সে একটা ঘরে এসে অগ্নিসংযোগ করতেছে খেলার ছলে, সে তো বুঝতেছে না, সে এসে একটা ঘরে আগুন লাগাই দিচ্ছে, তখন আপনি কি করবেন? তাকায় তাকায় দেখবেন, তার তো এটা কোনো অপরাধ হবে না, তো সে করুক নাকি? না, এরকমটা হবে না। আপনার নিজেকে দিয়ে কল্পনা করুন, যদি আপনার ক্ষেত্রে এরকম হয় যে আপনার বাড়ির কোনো একটা বাচ্চা এসে ঘরে আগুন লাগাই দিতেছে, তখন আপনি কি করেন? তাকে একটা দাবরানি দেন বা একটা ছোটোখাটো একটা বাড়ি দেন। এই যে আপনি তার প্রতি যে আক্রমণটা করলেন, তাকে একটা থাপ্পড় দিলেন বা একটা ছোটোখাটো একটা বাড়ি দিলেন, এটা শিশুর প্রতি নির্যাতন হবে না। এটা হবে এই যে 98 ধারাতে তার প্রতি আপনার ব্যক্তিগত অধিকার প্রয়োগ, আপনি সম্পত্তিটা বাঁচানোর জন্য তার প্রতি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছেন। বা একটা ছোট বাচ্চা একটা অরিজিনাল পিস্তল তার বাবার ড্রয়ার থেকে বের করে এভাবে গুলি করতেছে, আপনি তাড়াতাড়ি তাকে একটা বাড়ি দিয়ে তার হাত থেকে এটা ফালাই দিলেন দূর থেকে, বা অন্য কোনো সিস্টেমে সেটা প্রতিহত করলেন। এতে যদি ওই বাচ্চার ক্ষতিও হয়, তবুও কিন্তু এই 98 ধারায় আপনি শিশু নির্যাতনের শিকার হচ্ছেন না। আপনি ওইখানে তার বিরুদ্ধেও, আপনি অল্প বয়সের বিরুদ্ধেও কি করতেছেন? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারটা প্রয়োগ করতেছেন। এবার আসি অপ্রকৃতিস্থ ব্যক্তি। একজন মেন্টালি সিক ব্যক্তি যখন প্রকাশ্য বাজারে একটা লাঠি নিয়ে বা একটা দা নিয়ে আপনার কূপ দিতে আসবে, তখন আপনি কি করবেন? যে না, ও কুবায় চলে যাক, ওর তো কোনো অপরাধ নাই না, তাই না? আপনি এই ভূমিকা পালন করবেন? কখনোই করবেন না। অর্থাৎ এটা আপনার আইনেও বলেন আপনাকে, অর্থাৎ পাগল ব্যক্তিও যদি হয় তবে সেটাও আপনি কি করবেন? তার বিরুদ্ধে অধিকারটা প্রয়োগ করতে পারবেন। এবার যদি আসি প্রমত্ততাজনিত, নেশাগ্রস্ত ব্যক্তি বা তাকে কেউ নেশাগ্রস্ত করে দিছে, এরকম ব্যক্তি যদি আপনার করে কোনো অপরাধ করতে আসে, তবে আইন বলে সে সুবিধা পাইলেও আপনি কিন্তু তার বিরুদ্ধে ব্যক্তিগত অধিকার নিতে পারবেন। এই কথাটা বলছে আমাদেরকে 98 দ্বারা। তাহলে ক্লিয়ার হতে পারছেন, 98 দ্বারা কিন্তু বিশাল একটা গুরুত্ব রয়েছে। এবার আসি আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিভিআই, পি তো দেওয়া যাবে না, ভিভিআই দিলাম আমি কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 99 দ্বারাই আমাদের সবার আগে বুঝতে হবে। 99 দ্বারা যদি আমরা ভালো করে বুঝি, তাহলে অন্যান্য বিষয়গুলো আমাদের জন্য একদম ক্লিয়ার। অর্থাৎ 5 মিনিটে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার একদম ক্লিয়ার করে ফেলতে পারবেন যে 99 দ্বারাই কি বলছে। আমরা এই যে আত্মরক্ষার অধিকারের কথা এতক্ষণ ধরে বলে আসতেছি, এই করা যাবে, সেই করা যাবে, এটা সম্পত্তির জন্য করা যাবে, দেহের জন্য করা যাবে। 99 দ্বারাই ঠিক তার বিপরীত পাশে রয়েছে। 99 দ্বারা বক্তব্যটা হচ্ছে এরকম যে আপনার অন্য জায়গায় যাই থাকুক না কেন, 99 ধারা অবশ্যই মেনে আপনাকে সেটা প্রয়োগ করতে হবে। 99 ধারার মূল বক্তব্য হলো যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না, যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না,
সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিব। আমাদের মূল বইতে যদি আমরা দেখি, সেখানে দেখবেন 2টা স্টেপে দেওয়া আছে। 2টা স্টেপটাকে আমি ভেঙে আরও কয়েকটা বিষয় বাড়িয়ে নিয়েছি, অর্থাৎ 5টা বিষয়ে সেটাকে রূপান্তর করছি আপনাদের প্রতিটা লাইন সহজভাবে বোঝার জন্যে। তো আমি সেই সহজীকরণটা আপনাদের কাছে ব্যাখ্যা করে দিচ্ছি। প্রথমে বলা আছে সরকারি কর্মচারীর আইনগত কাজ। আমি এখানে প্রথমে বললাম এই কারণেই যে সরকারি কর্মচারীর যে আইনগত কাজ থাকবে সেটার ক্ষেত্রে তো আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কখনোই প্রয়োগ করতে পারবেন না। এর পাশাপাশি সরকারি কর্মচারী যদি আপনার বেআইনিভাবেও কোনো কাজ করতে আসে, চিন্তা করবেন তার ক্ষমতা বলে সে যদি বেআইনিভাবেও কাউকে গ্রেপ্তার করে বা আটক করতে চায়, আগেরটা কিন্তু পারবেনই না আইনগত কাজের বিরুদ্ধে, এখন বেআইনি কাজের বিরুদ্ধেও পারবেন না। কখন পারবেন না? যখন ওই সরকারি কর্মচারীর আপনার কার্যক্রম আপনার কি হবে, আপনার মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা সৃষ্টি না করে। খেয়াল করবেন, সরকারি কর্মচারী যদি বেআইনি কাজও করতে আসে, সেই বেআইনি কাজের ক্ষেত্রে যদি আপনার মৃত্যু বা গুরুতর আঘাতের সৃষ্টি না করে, তবে আপনি তার বিরুদ্ধে ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না। একটা তো আইনগত কাজের বিরুদ্ধে পারবেনই না, আবার সেই ব্যক্তি যদি বেআইনি কাজও করে তবুও সেই কাজটা যদি আপনার মৃত্যু বা গুরুতর আঘাতের সৃষ্টি না করে, তবু আপনি সেই কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না। এরপরে রয়েছে দেখেন, সরি এটা না, এটা এরপর রয়েছে সরকারি কর্মচারীর নির্দেশে, সরকারি কর্মচারী যাকে নির্দেশ দেয় সেই নির্দেশটা। এখন এই ক্ষেত্রেও যদি সেটা বৈধ হয়ে থাকে তাহলে তো আপনি পারবেনই না। আর পরবর্তীতে বলতেছে যে যদি ওই নির্দেশের কাজের প্রেক্ষিতে ওইটা আপনার অবৈধ হয়, তবুও ওই কাজটা যিনি করতেছেন সেই কাজের বিরুদ্ধেও আপনার অধিকার থাকবে না, যদি না ওই কাজটা আপনার মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা সৃষ্টি করে। আমি আবারও বলতেছি, সরকারি কর্মচারীর হুকুমেও যে কাজটা হবে সেই কাজটা যদি আমাদের মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা সৃষ্টি না করে, তবুও সেই কাজের বিরুদ্ধে আমাদের আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। এটা কিন্তু বেআইনি কাজের ক্ষেত্রে। সরকারি কর্মচারীর হুকুমে যদি আইনগত কাজ করে সেটা তো পারবেনই না, যদি বেআইনিভাবেও সে করে, বেআইনিভাবেও যদি করে সেই বেআইনি কাজের বিরুদ্ধেও পারবেন না, যদি মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা সৃষ্টি না করে। এরপরে রয়েছে সরকারি কর্মচারীর আশ্রয় নেওয়ার সুযোগ থাকলে, অর্থাৎ আপনার বিরুদ্ধে আপনি আপনার বিরুদ্ধে না, মানে আপনি কোনো অপরাধের বিরুদ্ধে আপনি প্রয়োগ করবেন আত্মরক্ষার অধিকার। আর এই ক্ষেত্রে দেখা গেছে যে এমন একটা অধিকার, যে অধিকারটা এখন আপনার সৃষ্টি হচ্ছে না, মানে মাঝখানে একটু সময় আছে, আপনি ইচ্ছা করলে কিন্তু আপনার উপর আক্রমণের আগে আপনি একটা সরকারি কর্তৃপক্ষের কিন্তু সুযোগ নিতে পারতেন, আপনি পুলিশ স্টেশনে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুযোগ নিতে পারতেন। আপনি সেটা না করে আপনি কি করলেন, আপনি এখানে খুব পাওয়ারফুল ম্যান হিসেবে দেখাইতেছেন যে আসুক ওরা আমি প্রতিহত করবো। কিসের পুলিশ, কিসের র্যাব, কিসের আপনার অন্য কিছু, এগুলো আপনি পাত্তাই দিলেন না। আপনি কি করলেন, নিজে নিজে অস্ত্র নিজে হাতে তুলে নিলেন না, এটা আপনি পারবেন না। যে ক্ষেত্রে সরকারি আশ্রয় নেওয়ার সুযোগ থাকবে সেক্ষেত্রে আপনি এই অধিকারটা প্রয়োগ করতে পারবেন না। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের যতটুকু প্রয়োজন তার বেশি। আপনার যতটুকু প্রয়োজন, মানে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের জন্য যতটুকু প্রয়োজন, এর বেশি যদি করা হয়, এর বেশি আপনি করতে পারবেন না। আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু প্রয়োগ করতে পারবেন, এর বেশিটা প্রয়োগ করতে পারবেন না। আমি আবারও বলতেছি, যতটুকু প্রয়োজন ততটুকু, এর বেশি আপনি পারবেন না। অর্থাৎ আপনার যতটুকু দরকার হচ্ছে একটা অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে আপনি ঠিক ততটুকু প্রয়োগ করতে পারবেন, আর এর বেশি যেটা হবে সেটা আপনি পারবেন না। তার মানে স্পষ্টভাবে ক্লিয়ার যে আপনার লিমিটেশন বা আপনার সীমাবদ্ধতা কতটুকু, ঠিক ততটুকুই আপনি ওটার ভিতরে ওই গণ্ডির মধ্যে আপনাকে থাকতে হবে। আচ্ছা, যতটুকু প্রয়োজন থাকবে, তাহলে এই যে যতটুকু প্রয়োজন থাকবে অধিকার, ততটুকুর বিরুদ্ধে কিন্তু অধিকার প্রয়োগ করা যাবে না। যদি এই আপনার ওইটা ক্রস করেন তবে কিন্তু সেটার বিরুদ্ধে প্রয়োগ করা যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে সরকারি কর্মচারী বা সরকারি কর্মচারীর হুকুমে করার ক্ষেত্রে যদি পরিচয় জানা যায়, অর্থাৎ এই যে সরকারি কর্মচারী যে আইনগত কাজটা করতে আসতেছে, এই ক্ষেত্রে যদি আপনি তার পরিচয়টা না জানেন বা বোঝার কোনো সুযোগ না থাকে যে সেই সরকারি কর্মচারী, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আত্মরক্ষার অধিকারটা প্রয়োগ করতে পারতেছেন। আর যদি আপনি জানেন যে সেই ব্যক্তি সরকারি কর্মচারী, তবে কিন্তু আপনি তার বিরুদ্ধে ব্যক্তিগত অধিকারটা প্রয়োগ করতে পারবেন না। ঘুরে ফিরে সেই আগের কথাই,
অর্থাৎ মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা যদি বেআইনি কাজের ক্ষেত্রে না হয়। এই ছিল মূলত 99 ধারা। এই 99 ধারা কিন্তু অনেকগুলো প্রশ্ন হয়ে থাকে যে আত্মরক্ষার অধিকার, আপনার সীমাবদ্ধতা, তারপর আপনার কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না, তারপর আমাদের কতটুকু বিস্তৃত, এইরকম অনেক কিছু বিষয় কিন্তু আমাদের এই 99 ধারাকে কেন্দ্র করে হয়ে থাকে। এই জন্যই আমাদের 99 ধারাটা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, জানতে হবে। এখন আসি 100 ধারায়, যে কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে কোনো ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। এটা কিন্তু খুব কমন প্রশ্ন হয় আমাদের, যে আপনার দেহের প্রতি বা ধরেন আপনার সম্পত্তির প্রতি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। তো আপনার এক্ষেত্রে 100 এবং 103 হচ্ছে আমাদের উত্তর। আপনার দেহের জন্য হচ্ছে 100 এবং সম্পত্তির জন্য হচ্ছে 103। মনে রাখার টেকনিকটা কি? মনে রাখার টেকনিক হচ্ছে আগে হচ্ছে নিজের শরীর, তারপর হচ্ছে সম্পত্তি। খেয়াল করবেন, আগে হচ্ছে নিজের শরীর, তারপর হচ্ছে আমাদের সম্পত্তি। এছাড়াও এখানে আরও একটি টেকনিক আছে, একদম একটা সূত্র আছে, আপনার যোগফল বা আপনার বীজগণিতে যে সূত্র আছে, এরকম একটা সূত্র এখানে রয়েছে আপনার বিষয়টা মনে রাখার জন্যে। তাহলে এখন আমরা যাচ্ছি 100-তে। 100 ধারায় রয়েছে যে আপনার দেহের আত্মরক্ষার প্রয়োগ যখন আপনার মৃত্যু পর্যন্ত আপনি ঘটাতে পারবেন। কখন? যখন আপনার প্রতি মৃত্যুর উদ্দেশ্যে কেউ আক্রমণ করবে। মৃত্যুর উদ্দেশ্যে যদি আপনার উপর কেউ হামলা করে, আক্রমণ করে, তবে সেই মৃত্যু থেকে আপনি বাঁচার জন্যে অবশ্যই ওই ব্যক্তির কি করতে পারবেন? আপনি মৃত্যু করাতে পারবেন। খেয়াল করবেন, এই ক্ষেত্রেও কিন্তু একই কথা, 99 ধারার নিয়ন্ত্রণ সাপেক্ষে। অর্থাৎ এই 99 ধারা যে শর্তগুলো বলা আছে, এই শর্তগুলো ব্যতীত অন্য সিচুয়েশনে আপনার মৃত্যুর উদ্দেশ্যে যদি আক্রমণ হয়, তবে আপনি সেটা কি করতে পারবেন? প্রতিহত করতে পারবেন, ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত আপনি ঘটাতে পারবেন। তারপরে রয়েছে গুরুতর আঘাতের জন্য আক্রমণ, মানে এমন আক্রমণ যেখানে আপনার মনে হচ্ছে যে গুরুতর আঘাত নিশ্চিত, সেই ক্ষেত্রে আপনি ওই আক্রমণের বিরুদ্ধেও কি করতে পারবেন? তার বিরুদ্ধে অধিকার প্রয়োগ করে তার মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন। এরপরে রয়েছে দর্শনের জন্য আক্রমণ, অর্থাৎ কারো উপর যদি দর্শনের জন্য আক্রমণ হয়, সেই ক্ষেত্রে সেই ব্যক্তি প্রতিহত করে আপনার সম্ভাব্য যে দর্শক আছে, যিনি দর্শন করতে আসতেছে, তাকে মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবে। এটা কোনো অপরাধ বলে গণ্য হবে না। এরপরে রয়েছে অপ্রকৃত কামলালসার জন্য আক্রমণ। আমাদের পেনাল কোডে 377-এ আপনারা পড়বেন, যেখানে বলা আছে অপ্রকৃত কামলালসা, অর্থাৎ যেটা আমাদের প্রাকৃতিক নিয়মের বাইরে, এটাকে বলা হয় অপ্রকৃত। এই অপ্রকৃত কামলালসার জন্য যদি কোনো আক্রমণ হয়, সেই ক্ষেত্রে সেই আক্রমণের বিরুদ্ধেও কি করা যাবে? আমাদের এই অধিকার প্রয়োগ করে আক্রমণকারীর মৃত্যু ঘটানো যাবে। হরণ বা অপহরণের জন্য যদি কোনো আক্রমণ হয়, সেই ক্ষেত্রে ওই হরণ বা অপহরণ ঠেকানোর জন্যও আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। তারপর রয়েছে আটকের উদ্দেশ্যে আক্রমণ, মানে এমনভাবে আপনাকে আটক করে রাখবে যে আপনি কোনো ধরনের ওখান থেকে মুক্তি হওয়ার সম্ভাবনা কম। সেই ক্ষেত্রে ওইরকম যদি আপনার উদ্দেশ্যে আক্রমণ হয়, আপনাকে অপহরণ করার জন্য, আটক করে রাখার জন্য যদি এরকম আক্রমণ হয়, তবে সেই ক্ষেত্রেও আপনি আক্রমণকারীর বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে তার মৃত্যু ঘটাতে পারবেন। তার মানে একদম সহজ। তার মানে কেউ যদি মৃত্যুর জন্য আপনার উপর আক্রমণ করে, কেউ যদি আপনাকে গুরুতর আঘাতের জন্য আক্রমণ করে, কেউ যদি দর্শনের উদ্দেশ্যে আক্রমণ করে, কেউ যদি অস্বাভাবিক কামলালসার জন্য আক্রমণ করে, কেউ যদি আপনার হরণ বা অপহরণের জন্য আক্রমণ করে, অথবা কেউ যদি আটক করা, বেআইনিভাবে আটক করে রাখার জন্য যদি কেউ আক্রমণ করে, যেখানে সরকারি সহায়তা লাভের কোনো সুযোগ থাকতেছে না, সেই সকল ক্ষেত্রে কোনো আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। 101-এ রয়েছে যে 100 ধারায় যে বিষয়গুলো বলছে যে এই ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে। এখানে 6টা বিষয় আপনারা দেখছেন, এখানে মৃত্যু ঘটানো যাবে। যদি এই ছাড়া অন্য কোনো কিছু হয় আমার দেহের প্রতি, তখন কি করা যাবে? যেমন ধরেন একজন ব্যক্তি আসতেছে আমাকে একটা থাপ্পড় মারতে, তো এই থাপ্পড়টা তো আসলে এই 6টা সেক্টরের ভিতরে পড়তেছে না। আপনার এটা মৃত্যু হচ্ছে না, গুরুতর আঘাত হচ্ছে না, অন্য কোনো কিছু হচ্ছে না, কিন্তু আমার দেহের প্রতি তো আক্রমণটা আসতেছে, যে জোরে আসতেছে, একটা চর থাপ্পড় মারবে বা একটা কঞ্চি নিচে কঞ্চি দেয় আমাকে একটা বাড়ি মারবে, এরকম বিষয় হইতে পারে। তখন কি করব? তখন এটাই ওই যে 99 ধারা নিয়ন্ত্রণ সাপেক্ষ তো আছেই। তারপরে এখানে বলতেছে যে এই দেহের প্রতি এমন আক্রমণ যেটা আসলে 100 ধারায় কভার করতেছে না, তখন কি করতে হবে? তখন অন্য কিছু আপনি করতে পারেন। যখন আপনাকে কেউ বাড়ি মারতে আসতেছে, আপনি তার একটা বাড়ি মারেন পাশার মাঝে, যে তোর এত বড় সাহস, আপনি একটা মাইরা দেন। এই যে বিষয়টা, এখানে কিন্তু মৃত্যু ঘটাইছেন না, তার মৃত্যু ঘটানো ছাড়া অন্য কিছু করছেন, মৃত্যু ঘটানো ছাড়া অন্য কিছু করছেন। বা আপনার কাছে একটা লাঠি আছে, লাঠি দিয়ে তার একটা বাড়ি মারা, পায়ে একটা বাড়ি মারেন। এই যে বিষয়টা আপনার
এই মৃত্যু ছাড়া যে অন্য কিছু আপনি করতে পারবেন, এই অধিকারটাই রয়েছে আমাদের 101 ধারাতে। 102 ধারায় রয়েছে দেহের আত্মরক্ষার অধিকার, কখন শুরু হবে এবং কখন সেটি শেষ হবে। এটা কি সারা জীবন চলতেই থাকবো, তারে দেখলে যারা যখনই দেখবেন তখনই তার বিরুদ্ধে অধিকার থাকবে? জিনিসটা এরকম না। এটা ওয়ান্স এ টাইম, মানে একবারই সেটা সম্ভব। অর্থাৎ যখন আপনার উপর এই ধরনের সম্ভাবনা দেখা দিবে তখন সেটা শুরু হবে। এখন এবং সেটা যতক্ষণ পর্যন্ত এই আপনার এটা থাকবে, আক্রমণটা থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার এই অধিকার বহাল থাকবে। আর যখনই তার আক্রমণ শেষ হয়ে যাবে আপনারও অধিকার শেষ হয়ে যাবে। যখন তার আক্রমণ নাই, সে চলে যাচ্ছে, ব্যাক করতেছে, তাকে আপনি আর এই দেহের জন্য আক্রমণ করে তার মৃত্যু ঘটাতে পারবেন না, বা অন্য কোনো অধিকার প্রয়োগ করতেও পারবেন না। অর্থাৎ যখন শুরু হয়েছে আপনার অধিকারও শুরু, আপনার যখন চলমান ছিল তখন চলমান, আর যখন শেষ হয়ে গেছে তখন শেষ। এখানে একটা পয়েন্ট আপনাদের নোট করতে হবে, যে শুরুর ক্ষেত্রে যখনই সম্ভাবনা সৃষ্টি হবে তখন থেকে মূলত আপনার অধিকার সৃষ্টি। কিন্তু আপনি সেই আয়সা আগে আপনাকে একটা বাড়ি দিবে, তারপর আপনি তাকে একটা বাড়ি দিবেন, তাহলে এটা তো প্রতিশোধ হয়ে গেল, বা মায়ের পরিবর্তে মায়ের হইল। জিনিসটা এরকম না। যখনই সেই হাতটা উঠেছে আপনাকে মারবে বা আপনার প্রতি তেড়ে আসতেছে, এইরকম সিচুয়েশন, তখনই আপনি তাকে আঘাত করতে পারবেন। অর্থাৎ সম্ভাবনা যখন সৃষ্টি হবে তখন থেকে শুরু হবে, আর যতক্ষণ পর্যন্ত বহাল থাকবে ততক্ষণ স্থিতি থাকবে আপনার অধিকার। যখন শেষ হবে তখন আপনার অধিকার শেষ হয়ে যাবে। এখন এই 101, 102 এইটার সাথে একটা সূত্র আমি আপনাদের দেখাই দিচ্ছি। এই 100-র সাথে পড়বেন 103, 101-এর সাথে হচ্ছে 104, 102-এর সাথে হচ্ছে 105। একদম হুবহু জিনিস, হুবহু সেম, একদম সেম জিনিস। অর্থাৎ 100-তে বলছে দেহের জন্য আপনার মৃত্যু ঘটানো, সেম জিনিসটা কোথায় আসছে? আমাদের 103-এ আসছে, সম্পত্তি রক্ষায় মৃত্যু ঘটানো। 101-এ কি রয়েছে? দেহের ক্ষেত্রে মৃত্যু ছাড়া অন্য কিছু ঘটাতে পারবেন। 104-এ রয়েছে সম্পত্তির ক্ষেত্রে মৃত্যু ছাড়া অন্য কিছু ঘটাতে পারবেন। 103-এ রয়েছে সম্পত্তি রক্ষায় আপনার সম্পত্তি রক্ষায় মৃত্যু, না না 102-এ 102-এ রয়েছে দেহের আত্মরক্ষার শুরু এবং শেষ। সেম জিনিসটা রয়েছে আমাদের 105-এ, সম্পত্তির ক্ষেত্রে অধিকার শুরু এবং শেষ। মানে 100, 101, 102 যদি বুঝে থাকেন, 103, 104, 105ও আপনি খুব সহজভাবে বুঝবেন। এক্ষেত্রে দেহটা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো 100, সম্পত্তির ক্ষেত্রে হচ্ছে 103। তাহলে সম্পত্তিটা আমরা একটু ডিটেলস বলে দিই কোন কোন ক্ষেত্রে। এক্ষেত্রে হচ্ছে যদি আমাদের এরকম পরিস্থিতি হয় যে দস্যুতার ক্ষেত্রে আপনি অধিকার প্রয়োগ করে দস্যুতাকারীকে প্রতিহত করতে পারবেন, এতে যদি তার মৃত্যু হয় তাতে কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ, যেমন ধরেন আপনার দরজা আছে, দরজা ভাঙা যদি কেউ প্রবেশ করতে চায় এটাও প্রবেশ, বা জানলা দিয়ে কেউ প্রবেশ করতে চায়, মাটি খুঁড়ে কেউ প্রবেশ করতে চায়, বা আপনার চাল খুলে ওদিক দিয়ে কেউ ঢুকতে চায়, এরকম যদি রাত্রেবেলায় কেউ গৃহে অপথে গৃহপ্রবেশ করে, তবে এবং সেটা আপনার স্বাভাবিকভাবেই ওই সব জায়গায় ভালো লোক আসবে না, সেক্ষেত্রে আপনি তার মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন, সমস্যা নাই। তারপরে রয়েছে অগ্নিকাণ্ডের মাধ্যমে যদি কেউ আপনার ক্ষতি সাধন করতে আসে, অগ্নিকাণ্ড, কারণ এই যে ঘর বাড়িতে বা আপনার সম্পত্তিতে বা সম্পত্তি রাখেন যেখানে মালের গুডাউন, এরকম যে বিষয়গুলো আছে, এখানে যদি কোনো ব্যক্তি আপনার অগ্নিকাণ্ড করতে আসে তার বিরুদ্ধেও আপনি এই অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। 4 নম্বরে রয়েছে চুরি, ক্ষতি বা অনধিকার গৃহে প্রবেশ। মানে দেখেন, অনধিকার, যেই অধিকার আপনার নাই, চুরি, ক্ষতি, আপনার হচ্ছে অনধিকার গৃহপ্রবেশ যদি মৃত্যুর সম্ভাবনা হয়, যেমন চুরি একটা ছোটোখাটো অপরাধ হলেও যদি এরকম পরিস্থিতি হয় যে আমাদের মৃত্যুর সম্ভাবনা, তারপরে হচ্ছে আমাদের ক্ষতি, আমাদের মৃত্যুর সম্ভাবনা যদি সৃষ্টি হয় যে আপনার বিভিন্ন ধরনের বড় ধরনের ক্ষতি হতে পারে। তারপর হতে পারে অনধিকার গৃহপ্রবেশ যদি এরকম সিচুয়েশন সৃষ্টি করে যেটার কারণে আপনাদের কি হইতে পারে, আপনাদের মৃত্যু পর্যন্ত হইতে পারে, মৃত্যুর সম্ভাবনা বা একটা থেকে যায়, সেক্ষেত্রে এইরকম আপনার অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। এখানে কিন্তু মূল অধিকারটা কিন্তু দেখেন সম্পত্তি থেকে কিন্তু হয়েছে, মৃত্যুর কথাটা আসলেও মূলত কিন্তু সম্পত্তি, চুরির উদ্দেশ্য সম্পত্তি, ক্ষতির উদ্দেশ্য সম্পত্তি, অনধিকার গৃহপ্রবেশের উদ্দেশ্যেও কিন্তু সেই চুরি করাই। অর্থাৎ যেভাবেই হোক এই চুরি, ক্ষতি বা অনধিকার গৃহপ্রবেশ যদি হয় এবং সেটা যদি এরকম সিচুয়েশনে হয় যে আপনার কি মৃত্যুর একটা সম্ভাবনা সৃষ্টি হয়, তবে এইরকমভাবে যারা প্রবেশ করবে বা এই কাজটি করার চেষ্টা করবে তাদের আপনার মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। এটাই হচ্ছে মূলত 103 ধারার মূল বক্তব্য।
আচ্ছা, এখন হচ্ছে যে 104 দ্বারা সম্পত্তির ক্ষেত্রে মৃত্যু ব্যতীত অন্য ক্ষতি। এখন ধরেন যে সম্পত্তির ক্ষেত্রে মৃত্যু ব্যতীত অন্য ক্ষতি আপনি কিভাবে বুঝবেন? যেমন ধরেন আপনার শস্য ক্ষেত আছে, একজন আপনার গরু লাগাই দিছে, সেই গরুটাকে আপনি তাড়াইবেন বা খোয়ারে দিবেন, এটা আপনার একটা সম্পত্তি রক্ষার অধিকার বা ব্যক্তিগত অধিকার। বা কোনো ব্যক্তি আপনার খেতে খেতে এসে চুরি করতেছে, তাহলে তো আপনি মাইনে ফেলতে পারেন না, বা একটা আপনার কিছু সবজি তুলে নিয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আপনার সম্পত্তি রক্ষা করতে হবে, তার আপনি পিটাইতে পারেন। আপনার ধান ক্ষেত লাগাইছেন, একজন এসে আপনার সেই আপনার লাগানো খেতে সেই কি আবার নাঙ্গল চড়াই দিচ্ছে, নষ্ট করে ফেলতেছে, আপনি কি তাকায় তাকায় দেখবেন? না। এখানে আইন আপনাকে বলে দিছে 104-এ যে আপনার সম্পত্তি রক্ষায় আপনি মৃত্যু ঘটানোর দরকার নাই, অন্য কিছু করেন। যে ব্যক্তি নাঙ্গল নিয়ে আসছে আপনার ক্ষেত নষ্ট করে দিব, তার আপনি 2টা পাশায় লাগাই দেন, ও চলে যাবে। আইন কিন্তু এটা আপনাকে বলছে, এটা এই অধিকার কিন্তু আমাদেরকে আইন দিছে যে আপনার সম্পত্তি একজন ক্ষতি করতেছে, আপনি তারা দাবরানি দিবেন, আপনার তারা 2টা বাড়ি পর্যন্ত দিতে পারবেন, তার মৃত্যু ঘটাইলেন না, যেহেতু আপনার এটা মৃত্যুর কোনো সম্ভাবনা নাই, সেই ক্ষেত্রে আপনি অন্য ক্ষতিও তার করতে পারবেন। এটাই মূলত 104-এর বক্তব্য। এভাবে হয়তো আপনারা কোনোদিন পড়েননি, কিন্তু এইভাবে যদি মনোযোগ সহকারে পড়েন, আমি নিশ্চিত যে আপনাদের আত্মরক্ষা থেকে যে কোনো ধরনের প্রশ্নই আসুক, আপনারা সেটা সঠিকভাবে লিখতে পারবেন। 105 দ্বারা এই যে বিষয়টা রয়েছে, সম্পত্তির ক্ষেত্রে অধিকারের শুরু এবং শেষ, অর্থাৎ আপনার সম্পত্তির প্রতি যখন সেটা আক্রমণ শুরু হচ্ছে বা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, তখনই আপনার এর অধিকারটা শুরু হবে, আপনার যে আপনি এটা অধিকারটা প্রয়োগ করতে পারবেন এখন। এবং যতক্ষণ পর্যন্ত এই আক্রমণ আপনার চলমান থাকবে, সম্পত্তির ক্ষতি সাধন চলমান থাকবে, এবং যতক্ষণ পর্যন্ত আপনার সম্পত্তিটা পুনরুদ্ধার না হইতে থাকে, ততক্ষণ পর্যন্ত আপনার এই অধিকার বহাল থাকবে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার আরেকটা বিষয় খেয়াল রাখবেন, শেষের হবে কখন? যখনই আপনার সম্পত্তি পুনরুদ্ধার হবে বা আপনার সেই আক্রমণ বা সম্পত্তির প্রতি যে তার একটা থাকে, মানে প্রভাব থাকে, সেটা যখনই শেষ হয়ে যাবে, আপনার এই অধিকার শেষ। অর্থাৎ যখন শুরু বা শুরুর সম্ভাবনা থাকে, তখন আপনারটা শুরু, যতক্ষণ পর্যন্ত রানিং, আপনি ততক্ষণ পর্যন্ত ক্ষমতা রানিং রাখতে পারবেন। যখনই এই ধরনের সম্ভাবনা শেষ, যেমন চুর আপনার সম্পত্তি ফালায় রেখে চলে গেছে, আপনি এখন তাকে আপনার মারা ফেলানোর কোনো যুক্তি এক্ষেত্রে আসে না। অর্থাৎ এইভাবেই যখন শুরু তখন আপনার শুরু, যতক্ষণ বহাল আপনি বহাল, যখন সে ফালাইয়া গেছে বা পুনরুদ্ধার হয়ে গেছে, তখনই আপনারটা শেষ হয়ে যাবে। এই হচ্ছে মূলত 105 ধারা। এখন আসেন 106, এটা আপনার একটা ইম্পর্টেন্ট ধারা। এখানে বলা আছে নিরপরাধ ব্যক্তির কথা বলা হয়, মূলত জিনিসটা এরকম না, মূলত হচ্ছে জিনিসটা এরকম যে আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার যখন আপনি প্রয়োগ করতেছেন, সেই প্রয়োগকালে যদি কোনো নিরপরাধ ব্যক্তির ক্ষতির সম্ভাবনা সৃষ্টি হয়, সেক্ষেত্রেও আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারটি প্রয়োগ করতে পারবেন। যদি আপনার না করেন, তাহলে আপনি নিজে মারা যেতে পারেন বা আপনি গুরুতর আহত হইতে পারেন, এই ধরনের সম্ভাবনা সৃষ্টি হয়, তবেই আপনি ওই ক্ষেত্রে অধিকার প্রয়োগ করবেন। এতে যদি নিরপরাধ ব্যক্তিরও কোনো ক্ষতি হয়, তবে সেটা আইন আপনাকে কোনো অপরাধী করবে না। আমরা কি করি, 106 ধারাটাকে আমরা সরাসরি কিন্তু পড়ে থাকি, নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে কি আপনার আত্মরক্ষার অধিকার। জিনিসটা আসলে এরকম না, নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে অধিকার জিনিসটা না। এখানে মূলত হয়েছে যে অপরাধী, তাদের বিরুদ্ধেই আপনি অধিকার প্রয়োগ করবেন, বাট যদি নিরপরাধ ব্যক্তির ক্ষতির সম্ভাবনা দেখা দেয়, তবে সেই সম্ভাবনার ক্ষেত্রেও আপনি এই অধিকারটা প্রয়োগ করতে পারবেন। এই ছিল মূলত আমাদের আজকের ক্লাসের বিষয়। আমি শিরোনামগুলো আবার আপনাদের ব্যাখ্যা করতেছি। 96 রয়েছে ব্যক্তিগত প্রতিরক্ষা বা আত্মরক্ষায় করা কাজসমূহ অপরাধ নয়, অর্থাৎ ব্যক্তিগত আত্মরক্ষায় আপনি যাই করবেন সেটা অপরাধ নয়। 97 রয়েছে শরীর ও সম্পত্তির বিষয়ে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। 98 রয়েছে অপ্রকৃতস্থ, অল্প বয়স বা প্রমত্ততাজনিত যে ব্যক্তি আছে, তাদের বিরুদ্ধে অধিকার প্রয়োগ করতে পারবেন। 99 রয়েছে কোন কোন ক্ষেত্রে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না, খুব ইম্পর্টেন্ট বিষয়। 100-তে রয়েছে দেহের প্রতি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো। 101-এ রয়েছে মৃত্যু ব্যতীত অন্য অধিকার প্রয়োগ করা দেহের জন্য। তারপর রয়েছে 102-এ রয়েছে দেহের আত্মরক্ষার শুরু এবং শেষ। 103-এ রয়েছে সম্পত্তি রক্ষায় মৃত্যু ঘটানো। তারপর রয়েছে 104-এ রয়েছে সম্পত্তির ক্ষেত্রে মৃত্যু ব্যতীত অন্য ক্ষতি সাধন। তারপর রয়েছে 105-এ সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার শুরু এবং শেষ। 106-এ রয়েছে যখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে যাবেন, তখন নিরপরাধ ব্যক্তিরও যদি ক্ষতির সম্ভাবনা হয়, তখনই আপনি এটা প্রয়োগ করতে পারবেন। একটা উদাহরণ বলে দিই লাস্টে, এটা হচ্ছে আমাদের ধরুন মিছিল টিছিল আমরা অনেক সময় কি করি, ছত্রভঙ্গ করি বা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করি। এই ক্ষেত্রে আমরা কি করি, একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমাদের গুলিও করা লাগে বা লাঠিচার্জও করা লাগে। তো দেখা গেছে যে এই ক্ষেত্রে অনেক সময়
ওটার ভিড়ে পড়ে অনেক নিরপরাধ ব্যক্তিও কিন্তু আহত হতে পারেন বা মৃত্যু পর্যন্ত হয়ে থাকে বা হতে পারে। তো এরকম সিচুয়েশনে যদি হয়ে থাকে আসলে তো পাই টু পাই এভাবে ভেরিফাই করে আমাদের ওই সময় ক্ষমতাটা প্রয়োগ করা সম্ভব হয় না। এই জন্য মূলত 106 ধারায় বলছে যদি এই ধরনের সম্ভাবনা সৃষ্টি হয় তবুও প্রয়োগ করতে হবে, কারণ নিজের জানমাল, সরকারি জানমাল আমাদেরকে সেভ করতে হবে। আশা করি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ আমাদের সে পর্যন্ত সুস্থ থাকার তৌফিক দান করুন, আমিন।